ঘুম থেকে উঠে হয়তো আপনি শরীরের কোথাও কোথাও অ্যালার্জির মতো লালচে দাগ দেখতে পেলেন, সাথে বিরক্তিকর চুলকানি। আর এই অতিরিক্ত চুলকানোর ফলে সেখানে আবার সংক্রমিত হতে পারে ব্যাকটেরিয়া, ফলে পুঁজ সহ ফোসকার মতো তীব্র প্রতিক্রিয়া হতে পারে। অনেকে এটিকে প্রাথমিক পর্যায়ে অ্যালার্জি ভেবে ভুল করতে পারেন, তবে এটি আপনার শোবার জায়গায় লুকিয়ে থাকা ছোট্ট এক পতঙ্গের কারণে সৃষ্ট একটি ভয়ানক ভোগান্তি। এই ছোট পতঙ্গ, যার নাম বেডবাগ বা ছারপোকা, এটিকে ইন্ডিয়ান বেডবাগও বলা হয়। এটি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। ওদের এই আরেকটি জাতের ছারপোকাকে বলে সাধারণ ছারপোকা বা কমন বেডবাগ। এরা মূলত ইউরোপ, আমেরিকা বা জাপানের মতো নাতিশীতোষ্ণ ও শীতল অঞ্চলে বাস করে। দুটোর দ্বারাই একই সমস্যার সৃষ্টি হয়, তবে এদের যে সামান্য পার্থক্য রয়েছে তা শুধু বিশেষ আবহাওয়ায় টিকে থাকবার জন্য, কিন্তু স্বভাব একই, অর্থাৎ উষ্ণ প্রাণীর রক্ত শোষণ। আর যে শোষণ ওরা করে নীরবে, গোপনে, অর্থাৎ আপনার অগোচরে। কিন্তু কিভাবে? আপনি যখন বিছানায় শরীর এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় যান আর সুন্দর সব স্বপ্ন মনকে আনন্দিত করে তোলে, ঠিক তখনই এরা চুপি সারে বের হয়ে সম্ভবত ওদের এই চোখ দিয়ে আপনাকে খুঁজে বের করে। আর ওরা যেহেতু অন্ধকারে চলতে পছন্দ করে, তাই নিশ্চয়ই ওরা রাতে ভালো দেখতে পায়। তাহলে ওরা দেখতে পায় না, কিন্তু ওরা ওদের এই চোখগুলো তাহলে কি কাজে ব্যবহার করে? আচ্ছা, ওরা দেখতে পায়, তবে আমাদের মতো নয়। অর্থাৎ ওদের সরল চোখ কোনো ছবি তৈরি করতে পারে না, বরং ওদের চোখ শুধুমাত্র আলো ও অন্ধকারের পার্থক্য তৈরি করে। এদের সম্পর্কে আরও একটু পড়াশোনা করতে গিয়ে জানতে পারলাম, ওরা মূলত প্রাণীর গন্ধের উপর নির্ভর করে তাদের খুঁজে বের করে। ওরা ওদের খাদ্য সরবরাহকারী প্রাণীর শরীর হতে নির্গত ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া, ফ্যাটি অ্যাসিড বা শ্বাসের কার্বন ডাই অক্সাইড এবং উষ্ণতাকে শনাক্ত করতে পারে। ওদের ঘ্রাণ শক্তি এতটাই সংবেদনশীল। কিন্তু ওদের নাক কোথায়? আশ্চর্য, ওদের কোনো নাকই নেই। আচ্ছা, যাদের দৃশ্যমান বা আমাদের মতো কোনো নাক নেই, তাদেরকে আমরা অনেকেই মনে করি যে তারা ঘ্রাণ নিতে বা শনাক্ত করতে পারে না, যেমন সাপ। কিন্তু বিষয়টি যে ভুল তা আরেকবার প্রমাণ করল এই ছোট পতঙ্গটি। ওদের রয়েছে এমন ধরনের অ্যান্টেনা, আর যাতে থাকে অলফ্যাক্টরি সেন্সিলা নামক সূক্ষ্ম অঙ্গ। আসলে মুখের চারপাশ এবং এই অ্যান্টেনাতে রয়েছে সেন্সরি রিসেপ্টর, যা অত্যন্ত সংবেদনশীল, আর ওরা মূলত এর মাধ্যমেই ওদের শিকার শনাক্ত করে। এরপর ওরা ওদের মুখের সামনে ল্যাবিয়ামের ভেতর থাকা স্টাইলেট, অর্থাৎ সূঁচের মতো ধারালো অংশ শিকারের শরীরে ঢুকিয়ে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রক্তপান করতে থাকে। আর এই সময় ওদের পেট ধীরে ধীরে রক্তে ভরপুর হয়ে যায়। তারপর আবার চুপিসারে আপনার শরীর হতে নেমে পড়ে। কিন্তু এই সময়টাতেও আপনার সুমধুর আরামদায়ক ঘুমটির কোনো প্রকার ব্যাঘাত ঘটে না, কারণ আপনার শরীরে যে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয়েছে তা আপনার মস্তিষ্ক বুঝতেই পারে না, কারণ সূক্ষ্ম এই স্টাইলেটের ভিতরে রয়েছে এমন ধরনের কয়েকটি অংশ। এটি হলো ম্যান্ডিবল। এখানে থাকা করাতের মতো শক্ত অংশ ত্বক ফুটো করে সম্পূর্ণ স্টাইলেটকে ত্বকের ভেতর প্রবেশ করায়। এই স্টাইলেটে থাকা আরও দুটি অংশ হল ম্যাক্সিলা। অর্ধ চাঁদ সদৃশ এই ম্যাক্সিলা দুটি নিজেরা সংযুক্ত থাকায় তৈরি হয় দুটি অংশ, যার একটি দিয়ে ওরা অ্যানেস্থেটিক ও অ্যান্টিকোয়াগুলান্ট সমৃদ্ধ লালা প্রবেশ করায় এবং অন্য অংশটি দিয়ে রক্ত শোষণ করে। এই লালাই মূলত ত্বকের অনুভূতিকে নষ্ট করে রাখে সাময়িকভাবে, আর রক্তকে জমাট বাঁধার হাত হতেও রক্ষা করে। ফলে তরল রক্ত পর্যাপ্ত পরিমাণ পান করার পরও আমরা তৎক্ষণাৎ টের পাই না। চোখ থাকতেও এরা প্রায় অন্ধ, নেই কান, অর্থাৎ এরা বধির, অথচ এদের আমরা কতই না ভয় পাই।
ভয় পাবারই কথা, কারণ এদের শনাক্ত করা বেশ কঠিন। যাদের বাসায় এদের আক্রমণ হয় তারা প্রাথমিকভাবে এদের কিন্তু শনাক্ত করতে পারে না, কিন্তু হঠাৎ হয়তো একদিন খেয়াল করলেন এমন কালো কালো ছোপ ছোপ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দাগ, রক্ত শুকিয়ে কালো হয়ে জমে থাকার মতো দাগ। এগুলোকে বলা হয় ফিকাল ম্যাটার, যা মূলত ছারপোকার মল, অর্থাৎ হজম হওয়া রক্তের অবশিষ্টাংশ। আর এগুলোই আপনাকে নিশ্চিত করতে পারে যে আপনার বাসায় ছারপোকার আক্রমণ হয়েছে। তবে এতদিনে বেশ দেরি হয়ে গেছে, কারণ এরই ভেতর এদের ডিম হতে জন্ম নিয়েছে আরও আরও অনেক অনেক ছানা, যারা তাজা রক্তের পিপাসায় আকুল হয়ে অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু এরা আমাদের বাসায় এলো কিভাবে? কোনো আসবাবপত্র বা ট্রাভেলিং ব্যাগে করে, নাকি উড়ে উড়ে? এরা পতঙ্গ হলেও এদের কোনো পাখা নেই, তাই এরা উড়তে পারে না। তাছাড়া প্রকৃতিতে এদের মূল আবাস বাদুড়ের গুহা এবং পাখির বাসা আর গাছের ফাঁক ফোকরের মতো জায়গা। এই সকল জায়গা হতেই আদিম মানুষের পোশাকের মাধ্যমে এরা প্রথম অবস্থায় মানুষের বসতিতে নিজেদের জায়গা করে নিয়েছিল। আর আজ আমরা এখনও এদের এভাবেই পরিবহন করে নিয়ে আসি। যাদের ঘর স্যাঁতস্যাঁতে, রোদের আলো তেমন একটা পড়ে না, বা যারা ঘর বাড়ি তেমন একটা পরিষ্কার করেন না, একই বিছানার কাপড় দীর্ঘ দিন ব্যবহার করেন, বা বিছানার তোষক রোদে দেন না, মূলত তাদের বাসায় বা হোটেলে এরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর সেই সকল বাড়ি বা হোটেল হতেই এরা অন্যের কাপড় বা ব্যাগে করে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়। মূলত এদের শনাক্ত করতে অধিকাংশ ক্ষেত্রেই দেরি হয়ে যায়। তাই এরা বাসার বিভিন্ন আসবাবপত্র, বিছানার চাদর, কার্পেট বা পোশাক আশাকের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বংশ বিস্তার করতে শুরু করে। তাই এগুলোকে ধ্বংস করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তবে মানুষ দমবার পাত্র নয়। 1940-এর দশকে প্রথমবারের মতো কার্যকরভাবে এদের প্রায় নির্মূল করে ফেলা হয় একটি মারাত্মক সিনথেটিক অর্গানো ক্লোরিন কীটনাশকের মাধ্যমে, যার নাম DDT। মানুষ সহ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির বিষয়টি বিবেচনায় পরবর্তীতে, অর্থাৎ 1972 সাল হতে অধিকাংশ দেশেই ধীরে ধীরে নিষিদ্ধ হয়। আবার এই কীটনাশকের মাধ্যমে ছারপোকা প্রায় নির্মূল করা গেলেও কিছু সংখ্যক ছারপোকা এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছিল, যার কারণে আজ যদি এদের বিপক্ষে এটি ব্যবহারও করা হয় তাতেও আসলে কার্যত কোনো কাজ হবে না। তাহলে বর্তমানে এমন কি উপায় রয়েছে যা এদের হাত হতে আমাদের পরিত্রাণ দিতে পারে? নিশ্চয়ই কোনো আধুনিক কীটনাশক রয়েছে। পাইরেথ্রিন ও পাইরেথ্রয়েডের মতো আধুনিক কীটনাশক রয়েছে। তবে যথেচ্ছা ব্যবহারে এগুলোর বিরুদ্ধেও ওরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। মূলত কীটনাশকের মাধ্যমে এগুলোকে এককভাবে দমন করা বেশ কষ্টসাধ্য। তাই কীটনাশক সহ আরও কিছু কৌশল একত্রে ব্যবহার করলে এগুলোকে সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যেমন ঘরের তাপমাত্রা কয়েক ঘন্টার জন্য 50 থেকে 60 ডিগ্রি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ঘরের আসবাবপত্র, বিশেষ করে বিছানার কাপড়, তোষক সহ জামা কাপড়, কার্পেট রোদে ভালোভাবে গরম করে নিতে হবে এবং এর সাথে সর্বশেষ কার্যকর কীটনাশক ব্যবহার করতে হবে। চাইলে এগুলোর পাশাপাশি ঘরে তরল কার্বন ডাই অক্সাইড ছড়ানো যেতে পারে। এই পদ্ধতিটি সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর। এই পদ্ধতিকে বলে ক্রায়োনাইট ফ্রিজিং। তাছাড়া একটি উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদ অর্থাৎ শিম গাছ, যার পাতায় থাকে। ওরা যখন একবার চড়ে বসে তখন দেখুন এদের কি অবস্থা হয়। ওরা এই শিম গাছের পাতায় আটকে যাচ্ছে। ওদের পা অনেকটা আঠায় আটকানোর মতো আটকে যাচ্ছে। আসলে অধিকাংশ শিম গাছের পাতায় রয়েছে এমন হুক বা বড়শির মতো অংশ, আর তাতেই ওদের পায়ের এই জোড়ার অংশ আটকে যায়। ক্যাথরিন লাউডন নামের এই বায়োলজিস্ট এবং ইঞ্জিনিয়ার এই বিষয়টি খেয়াল করেন এবং শিম পাতার এই বৈশিষ্ট্যকে অনুকরণ করে সিনথেটিক উপাদান তৈরি করার চেষ্টা করছেন, যা ব্যবহারে এদেরকে একসময় সহজে ও নিরাপদে আটকানোর ব্যবস্থা করা যাবে।
তবে এখন আপনি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, খোলামেলা নির্মল পরিবেশকে ভালোবাসুন।